অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি। আমি আইসিএমএবির একজন সম্মানিত অ্যাসোসিয়েট মেম্বার। আমি এনবিআর এর একজন আইটিপি হোল্ডার এবং ট্যাক্স বার অ্যাসোসিয়েশনের একজন মেম্বার, রংপুর ট্যাক্স বার অ্যাসোসিয়েশনের মেম্বার। তো এটা আর একটা বিষয় হচ্ছে যে আমি বিভিন্ন সময়ে আইবিবি বা মনে করেন আপনার আইসিএমএবি বা ট্যাক্সের বিভিন্ন কিছুর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সময়ে থাকাতে বিভিন্ন এক্সপিরিয়েন্স আপনাদের ব্যাংকিং ডিপ্লোমা সম্পর্কিত হয়েছে। আপনাদের ব্যাংকিং ডিপ্লোমার বিষয়গুলো অনেক আগে থেকেই আমি ওয়াকেফাল, যার ফলে আমি আমাদের মনে হয়েছে যে এই ব্যাংকিং ডিপ্লোমা আপনি এখান থেকে একটা ভালো বেনিফিট পাবেন, আমরা সেই বেনিফিটটা আপনাদেরকে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। ঠিক আছে, আপনারা জানেন আমরা to pass the first part of banking diploma called JIB becomes a threat for the purpose of especially for them who are not commerce background। আমাদের একটা এক্সকিউজ প্রায়ই থাকে যে আমাদের যে চ্যাপ্টারটা হচ্ছে অ্যাকাউন্টিং ফর ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এএফএস, ফার্স্ট পার্টে সবচেয়ে কঠিন কোর্স আমাদের এটা মনে হয়, কারণ এটা নন কমার্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টের জন্য, ইভেন নন কমার্স না, অনেক কমার্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টের জন্য এটা একটা ডিফিকাল্ট সাবজেক্ট, যে যার ফলে এটা আমাদের অনেক সময় একটু কঠিন মানে মনে হয়। কিন্তু এটা যদি গোছানো একটা প্রিপারেশন বুঝে যদি আপনি আগান, তাহলে আপনার ক্ষেত্রে এটা খুব বেশি কঠিন একটা কোর্স হবে না। এবং আমরা আপনাদেরকে কোর্স ডিজাইন এমন ভাবে করেছি বা করতেছি যেটা যার মাধ্যম দিয়ে আপনারা যে যুগ উপযোগী এবং আপনার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য যেটা যথেষ্ট যে প্রিপারেশনটা, সেটার আমরা ইফেক্টিভ এবং এফিসিয়েন্ট প্রিপারেশনটা দেওয়ার চেষ্টা করব। আমরা সবাই এখানে ট্যালেন্টেড স্টুডেন্ট হওয়ার পরেও বেশ কিছু কারণে ব্যাংকিং ডিপ্লোমার এই এএফএস কোর্সটা ফেল করছি, বারবার উত্তীর্ণ হতে পারছি না। এর পিছনে বেশ কিছু কারণ আছে। প্রধান কারণ হচ্ছে যে আমাদের যথেষ্ট টাইম নাই এই প্রিপারেশনটা নেওয়ার, কারণ আমরা সবাই মেধাবী। এরপরে হচ্ছে যে আমাদের দ্বিতীয় একটা অজুহাত না, এটা আমাদের যৌথ মানে বৈধ কারণ, সেটা হচ্ছে যে আমরা কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট না। এটা আমাদের জন্য একটা বড় ল্যাকিংস কাজ করে বা আমাদের জন্য একটা কঠিন হয়ে যায়। কিন্তু এটার একটা পজিটিভ কথা হচ্ছে যে ব্যাংকিং ডিপ্লোমার ক্ষেত্রে মানে নন কমার্সের স্টুডেন্টরা খুব ভালো করছে, কমার্সের স্টুডেন্টরাই আমি অনেক দেখেছি যারা ফেল করছে, তারা অনেক জানে এইটা ভাব ধরার কারণে তারা আসলে পরীক্ষায় ফেল করছে, কিন্তু নন কমার্সেররা সিরিয়াস হওয়ার কারণে পাস করে যাচ্ছে। তার মানে সিরিয়াস এবং আপনার ডিসিপ্লিন আপনাকে আপনার পাস করতে সহজ করবে। এবং আমাদের সাথে জড়িত হয়ে অনেকে একবারে 5টা 6টা কোর্স পাস করেছে, এরকম অনেকজন আছে। তো তো এটা একটা বিষয়। তারপরে হচ্ছে যে আমাদের আরেকটা এই কোর্সে পাস না করার পিছনে একটা জিনিস রয়েছে, দায়ী রয়েছে ফ্যাক্টর। সেই ফ্যাক্টরটা হচ্ছে যে বাজারে প্রচলিত বইয়ের উপর অধিকতর নির্ভরশীলতা। কিন্তু বাইরের দৃষ্টিকোণ থেকে এই বইগুলো আপনি যখন দেখবেন যে মডুল অনুযায়ী সুন্দর করে সাজানো, দেখতে অনেক সুন্দর, কিন্তু আপনি যখন কোশ্চিন অ্যানালাইসিস করে প্রায়োগিক দিক থেকে দেখবেন, তখন দেখবেন যে এটা সর্বোচ্চ সিলেবাসের 30 থেকে 35% কভার করে। তার মানে আমাদের অবান্তর বিষয়গুলো বেশি পড়া হয় এবং এই বইগুলো অনেক দিন যাবত আপডেটেড না এবং প্রশ্নপত্রের মধ্যে অনেক ভুল। আরেকটা বড় কারণ এখানে জড়িত আছে, সেটা হচ্ছে যে পরীক্ষার আগে আমরা সারা মান্থ পড়ি না। পরীক্ষার আগে 5-6 দিন আমরা খুব তাড়াহুড়ো করি এবং নেটে যা পাই 4-5টা গ্রুপে আমরা জয়েন করে নেটে যে গ্রুপে যা পাই সব গুছাই নিয়ে একত্রিত করে আমরা পড়া শুরু করে দিই। এখন মনে করেন কোনটা কাজের কোনটা অকাজে ওই সময় তো আমাদের যাচাই করার সুযোগ নাই, আমরা কিন্তু পড়ে যাই, কিন্তু আসল জিনিস আমাদের পড়া হয় না। তো প্রত্যেক মানুষ কে কার প্রয়োজনে কি ডকুমেন্টস তৈরি করেছে এটা কিন্তু বলা যায় না। তো আপনার জন্য ওইটা প্রয়োজনীয় কিনা সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তো আমরা এই সমস্যাগুলো যেন সমাধান হয় সেটার চেষ্টা করেছি মাত্র। আমরা জানি যে অ্যাকাউন্টিংটা ফার্স্ট পার্ট ব্যাংকিং ডিপ্লোমার, শুধু ফার্স্ট পার্ট না, ফার্স্ট পার্টে অ্যাকাউন্টিং ফর ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং সেকেন্ড পার্টে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এই ব্যাংকিং ডিপ্লোমার সবচেয়ে বড় ট্রাফ এবং এটা একটা ট্রিক, যেটা আপনি পাস করতে মানে এটা পাস করা মানে আপনার ব্যাংকিং ডিপ্লোমার একটা বড় পার্ট কভার হয়ে যাওয়া, স্পেশালি যারা নন কমার্স ব্যাকগ্রাউন্ডের। আমরা কিছু কৌশল আপনাদের এখানে আমরা দেখাবো, যার মাধ্যম দিয়ে আপনারা ব্যাংকিং ডিপ্লোমার এই সার্ভিস মানে ব্যাংকিং ডিপ্লোমার যে অ্যাকাউন্টিং ফর ফাইন্যান্সিয়াল সার্ভিস ফার্স্ট পার্টের কোর্সটা আপনারা সহজে যেন সম্পূর্ণ করতে পারেন। আমাদের টিক্সের মধ্যে থাকছে, আমরা আপনাদেরকে চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ারের এরকম একটা অ্যানালাইসিস দিব। এই অ্যানালাইসিসটার মাধ্যম দিয়ে আমরা জানতে পারবো কোন কোর্সটা কত বেশি, কোন চ্যাপ্টার কোন মডুলের কত পার্সেন্ট বেশি, এগুলো কোনটা এসেছে এটা আমরা জানতে পারবো। তার মানে কোন মডুল থেকে কতগুলো কোশ্চিন এসেছে, কত পার্সেন্ট মার্কস কভার করেছে, কোন চ্যাপ্টার থেকে বেশি এসেছে, এগুলো আমরা কিন্তু কোশ্চিন অ্যানালাইসিস করলে জানতে পারবো। এই অ্যানালাইসিস গুলো আপনাদেরকে আমরা ভবিষ্যতে আমাদের ক্লাস শেষে আমরা আপনাদেরকে মেইল করে দিব। এরপরে থাকবে ম্যাথমেটিক্যাল সলিউশন ইন ইজি ওয়ে।
আমরা সাধারণত যে ম্যাথমেটিক্যাল সলিউশনটা বইয়ে দেখি, সেই সলিউশনগুলো আমরা অনেক সময় বুঝতে কঠিন হয়, কারণ ওরা একটা গদ বাঁধা কোনো জায়গা থেকে একটা তুলে দেয়, অনেক সময় সত্য থাকে, অনেক সময় সঠিক হয়, অনেক সময় বেঠিক হয়, কিন্তু মেথড গুলো অনেক কমপ্লেক্স। কিন্তু এই অ্যাকাউন্টিং এর মেথড জেনারেল ম্যাথের মতোই কিছু সিম্পল ওয়েতে করা যায়। আমরা সেই সিম্পল ওয়েগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। যেমন আমরা এখানে একটা ক্যাশ ফ্লোর স্যাম্পলটা দেখিয়েছি, যেখানে দেখেন আমরা ক্যাশ ফ্লোর এরকম সিস্টেমটা আপনারা কোথাও পাবেন না। আমরা যখন জার্নালের মাধ্যম দিয়ে ওয়ার্কিংস করে ক্যাশ ফ্লোটা করিয়েছি, জার্নাল বা লেজারের মাধ্যম দিয়ে, যার ফলে আপনি ক্যাশ ফ্লোটা আপনি প্রথমে, আমরা এই মডুলটা এমন ভাবে সেজে দিয়েছি, প্রথমে জার্নাল, তারপরে লেজার, স্টেপ বাই স্টেপ অ্যাকাউন্টিং এর যে সাইক্লিক্যাল প্রসিডিওর আছে সেই প্রসিডিওর অনুযায়ী সাজিয়েছি। তার ফলে কি হবে, তাহলে আপনি এই সাইক্লিক্যাল প্রসিডিওরের মাধ্যম দিয়ে যখন আপনি ক্যাশ ফ্লো করবেন, আপনার ক্যাশ ফ্লো মিলতে বাধ্য। আপনি 100টার মধ্যে 98টা ক্যাশ ফ্লো মিলাইতে পারবেন যদি আপনি এই সিস্টেমেটিক প্রসিডিওরটা ফলো করেন। আর যদি ওই গুনে গুনে আইটেম বসাইতে থাকেন, তাহলে এমন একটা আইটেম দেখবেন বাদ পড়ে গিয়েছে, সেটার জন্য আপনার অঙ্ক সারাদিন ধরে চেষ্টা করে পরীক্ষা হলে মিলছে না। এর ফলে একেতে আপনি ওই অঙ্কের সেটের মার্কস পাইলেন না, এবং অন্য সেটের টাইমগুলো আপনি নষ্ট করে দিলেন, ওয়েস্টেজ হয়ে গেল। এরপর আমাদের থাকতে সাজেশন থাকবে আমাদের একটা শর্ট টাইম প্রিপারেশনের জন্য, যে থিওরিটিক্যাল এবং ম্যাথমেটিক্যাল কোর্সের, যার মাধ্যমে আপনারা সহজে এরকম আমাদের একটা সাজেশনের মাধ্যমে আপনার প্রিপারেশন গুছিয়ে স্বল্প টাইমে নিতে পারেন। যারা শর্ট টাইম প্রিপারেশন নিতে চান তাদের জন্য এটা হেল্পফুল, এবং যারা ব্রড প্রিপারেশন নিতে চান তারাও এটার পাশাপাশি ব্রডলি প্রিপারেশন নিয়েও কভার করতে পারবেন। এবার আমাদের যে থিওরিগুলো থাকবে তার রেলিভেন্ট অ্যান্সার আমরা দিব। রেলিভেন্ট অ্যান্সার দেওয়ার মাধ্যম দিয়ে আমরা গতানুগতিক বইয়ের অ্যান্সার না দিয়ে আমরা রেলিভেন্ট অ্যান্সার দিব, এবং এই অ্যান্সারগুলো আপনারা বুঝে শুনে অঙ্কের সাথে মিল করে দেখবে। এই আমাদের অ্যান্সারগুলো হবে অঙ্কের সাথে মিল করে, যেহেতু আমরা টু দা পয়েন্টে টু মেক ইট ক্লিয়ার এই সেন্সে আমরা অ্যান্সারটা দিব, সেই জন্য আমাদের এটা ভালো একটা উপায় হবে। তো আমরা রেলিভেন্ট অ্যান্সার দিব থিওরিটিক্যাল কোশ্চেনগুলোর, এবং প্রত্যেকটা সাবজেক্টের আমাদের কমপ্লিট সলিউশন থাকবে। যেমন আমরা ডিটেইল রেলিভেন্ট অ্যান্সার দেবো, প্রিভিয়াস যত কোশ্চিন আছে এবং যত মডুলের যত প্রবেবল কোশ্চিন আছে সেগুলো আমরা দিব। আমাদের রয়েছে ই লাইব্রেরি অপরচুনিটি, আপনি ই লাইব্রেরিতে ঢুকে আমাদের বিভিন্ন বইগুলো আপনারা কিনতে পারবেন, বাজারে প্রচলিত বইগুলোর সফট কপি আমাদের কাছ থেকে কিনতে পারবেন, এবং আমাদের ই লাইব্রেরির মাধ্যমে বেনিফিট নিতে পারবেন। তাহলে আমরা যদি এই প্রস্তুতিগুলো গ্রহণ করতে পারি, এই বিষয়গুলো আমরা যদি কভার করতে পারি, তাহলে আমাদের কিন্তু ভবিষ্যতে আর কারোর কাছে জিজ্ঞাসা করতে হবে না, ভাই কিভাবে পড়বো, কোথা থেকে পড়বো, কোথা থেকে যে পরীক্ষায় কোশ্চিন আসে, কারণ all documents is in your hand and you have the field work analysis and you know the basic knowledge, basic pattern of the question, basic sources of the question. Then it is very possible to you to answer the question, to know the from where the question comes, from where the resources are available, you know that at that time. So at that তখন আপনার পক্ষে সুবিধা হবে যে আপনি কারোর কাছে পিছনে পিছনে দৌড়ায় অনেক সময় নষ্ট করতে হবে না, এবং হতাশাও থাকতে হবে না। তো চলুন আমরা টাইম স্মার্ট প্রফেশনালের সাথে শুরু করি। প্রথমে আমরা যাব হচ্ছে যে আমাদের যে কোর্স রয়েছে অ্যাকাউন্টিং ফর ফাইন্যান্সিয়াল সার্ভিসের, এর সিলেবাসটা আপনাদেরকে আমি দেখাবো। এর সিলেবাসটার মাধ্যমে, কারণ আমাদের প্রথম কাজটা হবে যে ফিল্ড ওয়ার্ক, যেটা আমি সবসময় শব্দটা ইউজ করি, ফিল্ড ওয়ার্ক মানে কি, হাতে কলমে শেখা। হাতে কলমে শেখার বলতে কি, যে আমাদের যে কোশ্চিনটা আমাদের আমরা যে ব্যাংকিং ডিপ্লোমা যে সাবজেক্ট, যে কোনো সাবজেক্টের প্রিপারেশন নিতে গেলে আমাদের প্রথম আগে যাচাই করতে হবে তার সিলেবাসটা, এবং তার পরবর্তীতে সিলেবাসের মডুল অনুযায়ী বা চ্যাপ্টার অনুযায়ী তার সালের কোশ্চিন গুলো কি এসেছে সেটা আমাদের যাচাই করা। আমার মনে হয় কারো কাছ থেকে, কারো কোনো একজনের কাছ থেকে সাউন্ড আসছে, আমি আপনাদের সবসময় রিকোয়েস্ট করি আপনারা মিউট করে রাখবেন, আপনারা আপনাদেরই ব্যাঘাত ঘটাচ্ছেন। তো যাই হোক, তো এটা একটা গেল। তো ওভারভিউ অফ এএফএস সিলেবাস, আমরা অ্যাকাউন্টিং ফর ফাইন্যান্সিয়াল সার্ভিসের সিলেবাসটা আমরা এখানে দেখাবো। আমি একটু সবাইকে মিউট করে দিই, কারোর কিছু কোশ্চেন থাকলে আমাকে রেইজ হ্যান্ড করে করবেন, তাহলে আমার, বা চ্যাট করে করবেন, তাহলে সুবিধা হবে, তাহলে এই নয়েজটা আমাদের আসবে না। আচ্ছা, এখন আমরা আপনাদেরকে হেল্পলাইন নাম্বারটাও বলে দিলাম। এই যে আমাদের যে লাস্টের যে 815 নাম্বারটা, এটা আমাদের হেল্পলাইন, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো স্ক্রিনে, এই নাম্বারটা আপনারা হেল্পলাইনের সাপোর্ট পাবেন। তো আমরা এই সিলেবাসে, এএফএস এর সিলেবাসে কি কি থাকে আমরা একটু দেখব। প্রথম যে মডুলটা দেখেন, যে মডুল এ তে আছে যে ইন্ট্রোডাকশন এন্ড এনভায়রনমেন্ট। এখানে মূলত বলা হয়েছে যে অ্যাকাউন্টিং এর যে বেসিক কার্যক্রম, যে অ্যাকাউন্টিং কাকে বলে, অ্যাকাউন্টিং এর বৈশিষ্ট্য বা ফিচার বা ক্যারেক্টারিস্টিক্স বা নেচার কি, অ্যাকাউন্টিং এর ইনফরমেশন গুলো কারা ব্যবহার করে, এর কার্যক্রম কি, এর বিভিন্ন আঙ্গিকের ডেফিনেশন, এর মূলনীতিগুলো কি, এবং স্ট্যান্ডার্ড এবং রেগুলেশনস গুলো কি কি আছে, ঠিক আছে।
এরপরে অ্যাকাউন্টিং কিভাবে বিজনেস অর্গানাইজেশনে ব্যবহার হয় বা কত ধরনের বা কি কি ধরনের অ্যাকাউন্টিং আছে, তার মানে একটা ইন্ট্রোডাকশন চ্যাপ্টার, এটাকে বলা হয় ইন্ট্রোডাকশন চ্যাপ্টার। এবং ইউজুয়ালি এই চ্যাপ্টার থেকে মিনিমাম একটা সেট কোশ্চিন আসেই। তো আমাদের মাথায় রাখতে হবে যে আমরা সবাই কিন্তু ম্যাথের জন্য প্রিপারেশন নিতে পারি না, ম্যাথ করতে পারলে বেশি মার্কস অ্যান্সার করা যায়, কিন্তু আপনি যদি ম্যাথ সম্পূর্ণ সেট না পারেন তাহলে থিওরি দিয়েও, থিওরি শর্ট নোট দিয়েও কিন্তু আপনি কভার করে আসতে পারবেন। তো যে জন্য আমরা চেষ্টা করি যে অ্যাটলিস্ট প্রথম সেট এবং লাস্ট সেট, প্রথম সেট থিওরি এবং লাস্ট সেট শর্ট নোট, যেন এটা মিনিমাম প্রস্তুতি মানুষ তার ডিফেন্সিভ হিসেবে রাখে। তাহলে এই দুইটা সেট হয়ে গেলে আর মিনিমাম 3টা ম্যাথ, তার 6-7টা ম্যাথ, 7 সেট বা 8 সেট ম্যাথের মধ্যে সে 3টা সেট ম্যাথ নিশ্চিত কমন পাবে। তো এই হিসেবে 100% প্রিপারেশন তার 100% মার্কস কভার করা তার জন্য সম্ভব হয়। তো আমরা এখানে দেখবো যে আপনাদেরকে দেখাবো এই চ্যাপ্টার গুলোতে এটা যেহেতু থিওরি আসে এবং এর প্যাটার্ন অফ কোশ্চিনটা কোন ধরনের থাকে। দেখেন আমরা কিছু প্যাটার্ন অফ কোশ্চিন দেখাইছি ফ্রম মডিউল এ। যেমন দেখেন এখানে আছে যে অ্যাকাউন্টিং বডিরা কিভাবে অ্যাকাউন্টিং এর প্রিন্সিপাল তৈরি করছে, কিভাবে গাইডলাইন দিচ্ছে প্রিপারেশন প্রেজেন্টেশনের জন্য, অ্যাকাউন্টিং এর কি কি ব্রাঞ্চ আছে, হিউম্যান রিসোর্স অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর কিভাবে কাজ করছে, কিভাবে তাদের কার্যক্রম পরিচালিত হয়। তারপরে অ্যাকাউন্টিং এর প্রয়োজনীয়তা কি, কেন তাকে বিজনেসের ল্যাঙ্গুয়েজ বলা হয়, অ্যাকাউন্টিং এর স্ট্যান্ডার্ড গুলো কি, তাদের অ্যাজাম্পশন গুলো কি, ঠিক আছে। তো এইগুলো বিষয়গুলো দেখেন, বেসিক যে বিষয় কথাগুলো আছে ইন্ট্রোডাক্টরি কথা, সেইগুলো বিষয় বা তার মূল নীতি। এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টের মধ্যে রয়েছে যে অ্যাকাউন্টিং এর যে ইউজার্স রয়েছে, কারা অ্যাকাউন্টিং এর ইনফরমেশন ব্যবহার করে সেটা, আর হচ্ছে অ্যাকাউন্টিং এর মূল নীতি। মূল নীতির মধ্যে থাকে হচ্ছে অ্যাজাম্পশনস থাকে, কনস্ট্রেন্ট বা রেস্ট্রিকশনস থাকে, বা অন্যান্য গুলো বা আরো প্রিন্সিপালস থাকে। এই মূল নীতিগুলো এখানে মূল আলোচ্য বিষয় বা এই চ্যাপ্টার থেকে এটা হয় শর্ট নোটের মাধ্যমে থাকে অথবা আপনার প্রশ্নের মাধ্যমে থেকে থাকে। তো এই চ্যাপ্টারটা আমাদের থিওরি যেগুলো আপনারা জানেন না বা আপনাদের কনভিন্স করানো বোঝানো লাগবে সেগুলো আমরা আপনাদেরকে পড়াবো। আর যেগুলো আপনার রিডিং করলেই হবে সেগুলো আপনাদের পড়ায় আমরা সময় নষ্ট করবো না, আপনাদেরকে শীট দিয়ে দিব, আপনারা প্রিপারেশন নিয়ে নেবেন যাতে আমরা ম্যাথের প্রতি বেশি ফোকাস দিতে পারি। আবার এমন ভাবেও স্কিপ করবো না যার ফলে আপনাদের থিওরির নলেজটা শূন্যতা তৈরি হয়ে থাকে। প্রিভিয়াস ইয়ারে এইখান থেকে কি ফ্রিকোয়েন্সি এসেছে আমরা অ্যানালাইসিসে দেখাতে চেয়েছি। দেখেন এই চ্যাপ্টার গুলো থেকে প্রথমে 1 সেট 2 সেট করে সবসময় কিন্তু থেকেছে। তাহলে আপনারা অ্যানালাইসিসটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই যে বিভিন্ন সালের প্রশ্নে দেখেন 1 সেট 2 সেট করে বা 3 সেট করে সবসময় থাকছেই। তো এইটা আমরা সবসময় একটা জিনিস মাথায় রাখবো, এটা ঠিক আছে। তো তাহলে এই অ্যানালাইসিসটা দেখলে আপনারা দেখলে আপনাদের পুরোটা ধারণা ক্লিয়ার হয়ে যাবে যে কোন সেট কতবার এসেছে, কত গুরুত্বপূর্ণ। এরপরে চলে যাব আমরা মডিউল বি তে। মডিউল বি তে হচ্ছে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। তো আমরা আইবিবির সিলেবাসের ক্ষেত্রে একটা কনফ্লিক্টিং পয়েন্ট আমাদের কাছে যে সবসময় এরা লাস্টের জিনিসটা আগে তুলে ধরেছে। এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বিষয়টা হবে সবচেয়ে লাস্টের বিষয়, কারণ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইজ দ্য লাস্ট স্টেপ of the accounting procedure and after that analysis started। আগে যদি আপনি স্টেটমেন্ট তৈরি করবেন তারপরে অ্যানালাইসিস করতে হয়, তো সেটা ওরা মডিউল বি তে দিয়েছে, আগে দিয়ে দিয়েছে, যদিও এটা লাস্টের চ্যাপ্টার হওয়ার কথা ছিল। তো আমরা মডিউল বি এর এই অ্যানালাইসিসটা আমরা এখানে মডিউল বি তে কি থাকে যে আমরা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করব, যে ব্যালেন্স শিট আপনারা শুনেছেন, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, এগুলো নাম আপনারা ব্যাংকের দ্বারা আছেন শুনেছেন। ওইগুলো স্টেটমেন্ট অ্যানালাইসিস করার মাধ্যমে আমরা ওইগুলো স্টেটমেন্ট কিভাবে অ্যানালাইসিস করে সেটা আমরা এখানে জানতে পারবো। সাধারণত এখানে থাকে রেশিও অ্যানালাইসিসটা সবচেয়ে বেশি থাকে মোটামুটি। আর এই চ্যাপ্টার থেকে যদি কোনো কোশ্চিন থাকে নরমালি কম্পালসারি হিসেবে থাকে, অনেক সময় কম্পালসারি বাদেও থাকে, তবে নরমালি কম্পালসারি হিসেবে থাকে। যেহেতু কম্পালসারি একটা বিষয় এখানে জড়িত থাকে সেহেতু আমাদের এই চ্যাপ্টারটা অবশ্যই স্কিপ করার সুযোগ নেই, আমরা জানবো। এবং এই চ্যাপ্টারের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি এখানে পার্শিয়ালি প্রিপারেশন নিতে পারবেন। যেমন একটা কোশ্চেন আসছে 7টা রেশিও তৈরি করতে বলছে, তো 7টা রেশিওর মধ্যে যদি আপনি 5টা পারেন 5টারই মার্কস পাবেন। সো এখানে আপনার এই সেটের এটা একটা বড় সুবিধা। তো আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসে কি প্যাটার্নের কোশ্চেন থাকে সেই প্যাটার্ন গুলো আমরা দেখব। তো কোশ্চেনের প্যাটার্ন গুলোর মধ্যে থাকে সাধারণত, দেখেন আমরা একটু দেখিয়েছি যে কোশ্চেনের প্যাটার্নটা, এই একটা রেশিও অ্যানালাইসিস দিয়েছে, এই যে বিভিন্ন রেশিও, এই রেশিও গুলো আমাদের অনেক সময় ক্যালকুলেট করতে বলতে পারে, অথবা রেশিও গুলো দেওয়া আছে ওই ভ্যালু দিয়ে অন্য কিছু তৈরি করতে হবে, যেমন ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, এইগুলো তৈরি করা হতে লাগতে পারে। তো এরকম, তো সামটাইমস এটা একটা কম্পালসারি হিসেবে আসে। যেমন আমরা আপনাদের লাস্ট ইয়ারের এক্সামটার সলিউশনটা নিয়েছি, এটার এক্সামটা নিয়েছি যে জুন 2020-এর কোশ্চেনটা নিয়েছি। এখানে দেখেন এটা ডিফিকাল্টি লেভেল আমরা মিডিয়াম দিয়েছি, ঠিক আছে, কারণ রেশিওটা যদি আপনি বোঝেন এখানে আপনি খুব বেশি কঠিন জিনিস এখানে নাই। তো এটা মানে এই জন্য আবার খুব সহজও না
কারণ এর অ্যানালাইসিসটা একটু আবার বুঝতে হয়, যেহেতু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। দেখেন আমরা যারা ক্যাপিটাল মার্কেট নিয়ে কাজ করি, আমাদের মধ্যে অনেকেই আছেন ক্যাপিটাল মার্কেট নিয়ে কাজ করেন। ক্যাপিটাল মার্কেট যারা নিয়ে কাজ করেন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করতে পারে সে জানে ওই কোম্পানি ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ কতটুকু স্ট্রং, বা যে যে প্রতিষ্ঠানে কর্ম করেন সেই প্রতিষ্ঠানে যদি অ্যানুয়াল রিপোর্টের মধ্যে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থাকে, কারণ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে অ্যানুয়াল রিপোর্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, যেটা স্টেক হোল্ডার্স মানে দ্যাট মিনস শেয়ার হোল্ডার্স বা আদার্স যে ফ্যাক্টর যা ইউজার্স আছে অ্যাকাউন্টিং এর, তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো আপনারা যদি এই অ্যানালাইসিসটা বোঝেন, আপনারা যেমন এইখানকার ম্যাথেও পার হতে পারবেন, তেমনি আপনাদের বাস্তব জীবনেও এটা কাজে লাগাইতে পারবেন। এটা বাস্তবিক অ্যাকাউন্টিং এর একটা বাস্তব অ্যাপ্লিকেশন এখানে রয়েছে। এটা অ্যাকাউন্টিং এর পাশাপাশি এই চ্যাপ্টারটা ফাইন্যান্সের মধ্যেও পড়ে। আমরা প্রিভিয়াস ইয়ারে কি কি কিভাবে কোশ্চেন এসেছে আমরা দেখি। যেমন দেখেন 20 সালে যে কোশ্চেনটা এসেছিল 6 নাম্বার, এছাড়াও 19 সালে দেখেন মাঝে মাঝে আসে, দেখুন ম্যাক্সিমাম টাইম গুলোতে সে কম্পালসারি হিসেবে আসে। তো সো আমাদের এই চ্যাপ্টারটা অবশ্যই গুরুত্ব দিয়ে দেখবো। এটা আমাদের বেশি না, আমরা যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন জেনে যাব তখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করাও আমাদের জন্য কঠিন হবে না, সহজ হবে। এরপরে আমরা যাব মডিউল সি তে। আমরা মডিউলগুলো দিয়ে আপনাদের ক্লিয়ার করছি, কারণ আপনি যদি আগে জানেন আপনার নিড কি, দেখবেন যে কোনো চক্র, মার্কেটিং চক্র বলেন, অ্যাকাউন্টিং চক্র বলেন, যে কোনো চক্রের প্রধান কাজ হচ্ছে যে তার নিড, ওয়ান্টস বা ডিমান্ডটা যাচাই করা। তো আমরা সিলেবাস এবং প্রশ্নের মাধ্যম দিয়ে নিড, ওয়ান্টস এবং ডিমান্ডটা আমরা আইডেন্টিফাই করব, এবং উই উইল কাট আওয়ার ক্লথ অ্যাজ কি উই উইল কাট আওয়ার কোট অ্যাকর্ডিং টু আওয়ার ক্লথ, মানে আয় বুঝে ব্যয় করার মতো। তার মানে আমাদের প্রশ্নের ধরন বুঝে প্রিপারেশন আমরা নিতে পারবো। ঠিক আছে, তো এখানে প্রসেসিং এন্ড রেকর্ডিং অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, এটা হচ্ছে অ্যাকাউন্টিং এর প্রথম ধাপ। রেকর্ডিং দ্য ট্রানজেকশন, দ্যাট মিনস ইন্টারিং দ্য ট্রানজেকশন ফ্রম ভাউচার। আপনার যে প্রতিষ্ঠানে যে বিভিন্ন ভাউচার গুলো দেখেন, আপনাদের ব্যাংকেও দেখেন বা বিভিন্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানি যেগুলো যে ভাউচার গুলো দেখেন, এই ভাউচার গুলো থেকে ট্রানজেকশনটা জার্নালের মাধ্যমে রেকর্ড করা হয়। এখানে রেকর্ডিং এবং রেকর্ডিং এর পরবর্তী কিছু প্রসেসের কথা এখানে বলা হয়েছে। ঠিক আছে, রেকর্ড মানে তার মানে ভাউচার থেকে ডাটা কিভাবে, তার মানে এটা অ্যাকাউন্টিং এর এন্ট্রি প্রসেস, যে কিভাবে বাইরের কোনো ট্রানজেকশন অ্যাকাউন্টিং এর মাধ্যমে বইতে রেকর্ড করা হয় সেটা এখানে দেখানো হয়। এখানে থাকবে যেগুলো বিষয় দ্বৈত আছে, কোশ্চেনের প্যাটার্ন আপনাদের দেখায়। যেমন আপনারা যদি দেখেন, আমরা জুন 19-এর কোশ্চেনটা দেখাচ্ছি। এটা দেখেন, এখানে আমি ডিফিকাল্টি লেভেল দিয়েছি ইজি, কারণ এটা এখানে যে প্যাটার্নের কোশ্চেনগুলো থাকে, যেমন এখানে টেবুলার অ্যানালাইসিস থাকতে পারে, জার্নাল থাকতে পারে, লেজার থাকতে পারে, যে বিষয়গুলো বা ট্রায়াল ব্যালেন্স তৈরি হতে পারে। তো এই কোশ্চেনগুলো হয় কি যে অনেকটা ইজি, অ্যাকাউন্টিং এর স্টার্টিং পয়েন্ট, বাট এটা ইজি যেমন, কিন্তু এটা বুঝতে হয়। অ্যাকাউন্টিং এর যেহেতু শুরু, এটা বলা যায় অ্যাকাউন্টিং এর এবিসি। তো যেহেতু অ্যাকাউন্টিং এর এবিসি, তো এটা আপনার কিন্তু এবিসি শেখা কিন্তু কঠিন, কিন্তু শিখে গেলে এবিসির ব্যবহারটা কিন্তু অনেক সহজ। তো আমরা অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে আমাদের এই জার্নাল, লেজার এগুলো হবে হচ্ছে আমাদের এবিসি। তো এটা আমরা যখন আমরা জানতে পারবো তখন আমরা এই যে টেবুলার অ্যানালাইসিস, এই এক জার্নালের মাধ্যম দিয়ে আমরা টেবুলার অ্যানালাইসিস করতে পারি, ইনকাম স্টেটমেন্ট, ওনারশিপ, মানে এই স্টেপের মাধ্যম দিয়ে এই স্টেপটা প্রপারলি বুঝতে পারলে এই স্টেপ অটোমেটিক্যালি লিড করবে আদার স্টেপস গুলোর, এবং আপনার জন্য অনেক বেশি সহজ হবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এরপরে এখানে আমাদের প্রিভিয়াস এর এই টেবুলার অ্যানালাইসিসের কি কি ফ্রিকোয়েন্সি এসেছে আমাদের দেখাচ্ছে। মাঝে মাঝে এসেছে এই 19-এর জুনে এসেছে, 18 জুনে এসেছে, তার মানে 17 জুনে এসেছে, তার মানে জুনে এই প্রশ্নগুলো আসে ম্যাক্সিমামটা, তাহলে দেখা যাচ্ছে তার মানে আমাদের 20-এর জুনে কিন্তু এই টেবুলার অ্যানালাইসিস আসার একটা সম্ভাবনা আছে। তো আমরা এই জন্য এটা টেবুলার অ্যানালাইসিসটা আমরা করব। ঠিক আছে, এরপরে এই চ্যাপ্টার থেকে, এই মডিউল থেকে আরো কোশ্চেন থাকতে পারে জার্নাল, এই যে জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, এই কোশ্চেনটাও মাঝে মাঝে আসে। এটাও ইজি কিন্তু লং ইন সাইজ। দেখেন আমি কিন্তু ব্যাখ্যা দিয়েছি যে মন্তব্যের মধ্যে আছে ইজি বাট লং ইন সাইজ। লং ইন সাইজ হওয়ার ফলে কি হচ্ছে যে আপনার সময় ক্ষেপণ করবে, কিন্তু অঙ্কটা অনেক সহজ। তো সো আপনি যখন এই অঙ্কটা সহজ, যেহেতু আপনাকে করলে খুব স্পিডে করতে হবে, যাতে এই অঙ্কের কারণে অন্য অঙ্কের টাইমটা যেন নষ্ট না হয়। তো সেইভাবে তো আমরা এরকম এই জায়গা থেকে 2-3টা অঙ্ক করলে পারে করাই দিলে আপনাদের এই চ্যাপ্টারটা পুরো মানে একবারে ক্লিয়ার হয়ে যাবে। এগুলো খুবই ইজি, এবং এই জার্নালের সাথে এই জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স এগুলো ওতপ্রোতভাবে জড়িত। আমরা একটা অঙ্কের মাধ্যমে দিয়ে সবগুলো সলভ করাইতে পারবো। আচ্ছা, এরপরে আমাদের দেখেন আমাদের সলিউশন প্যাটার্ন গুলো দেখেন। আমরা
আমরা গতানুগতিক বই থেকে সলিউশন না করে আমরা আমাদের মতো করে সুন্দর করে আমরা যেটা রেলিভেন্ট হওয়া উচিত, কারণ বইটা অনেক সময় স্টুডেন্ট দিয়ে তৈরি করায়, এখানে সেজন্য তাদের সলিউশনে অনেকগুলো ইরোড থাকে, এটা আপনারা সবাই অবগত। তো এই জন্য আমাদের কোশ্চেনের সলিউশন গুলো আমরা যারা এক্সপার্ট আমাদের এখানে আছে, যারা স্পিকার আছেন, তাদেরকে আমরা হিউজ রেমুনারেশন দেওয়ার মাধ্যম দিয়ে তাদের কাছ থেকে করিয়ে নিই, যার ফলে আমাদের এইটার অ্যাকুরেসি রেটটা একটু বেশি থাকে। ঠিক আছে, আমাদের এখানে নির্ভুল মানে 100% নির্ভুল সেটা বলবো না, তবে অ্যাকুরেসির হারটা বেশি থাকে, এটা একটা বিষয়। এরপরে আমাদের আরেকটা, তারপরে এই সেটা আরো একটা কোশ্চিন আছে এই মডুল প্রসেসিং এর ক্ষেত্রে, যেটা বললাম যে জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স, এই জার্নালের আরেকটা নাম আছে অ্যাডজাস্টিং এন্ট্রি। অ্যাডজাস্টিং এন্ট্রিও এখানে থাকে। ঠিক আছে, এটাও খুব ইজি, এটা আমি ডিফিকাল্টি লেভেল ইজি দিয়েছি। এটা আপনাদের লাস্ট ইয়ারের মানে জুন লাস্ট যে কোশ্চেনটা ছিল জুন 2020, সেই প্রশ্নটা আমরা এখানে দিয়েছি। এই প্রশ্নটা আপনারা যদি করতে পারেন, আপনারা আমরা যখন শিখাই দিব দেখবেন যে আমাদের যারা ছাত্ররা এবার ছিল সবাই মোটামুটি অ্যাকাউন্টিং এ পাস করে গিয়েছে। এর একটা বড় কারণ ছিল হচ্ছে যে আমরা এই জিনিসগুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে, কারণ এই যেগুলো এবার অ্যাকাউন্টিং এর কোশ্চেনটা হয়েছিল অনেকটা ইজি এবং গতানুগতিক প্যাটার্নের মতো, কিছু বেসিক নলেজ থাকলে এবার সম্ভব ছিল পাসটা করা। তো যেটা আমাদের মাধ্যম দিয়ে আমরা বেসিক চেষ্টা করেছি যে বেসিক ডেভেলপ করে দেওয়া, এরপর পরে প্র্যাকটিস করা, যে ফলে আমাদের মোটামুটি এবার 84% পর্যন্ত আমাদের অ্যাকাউন্টিং এর পাশের হার ছিল, এবং থিওরিটিক্যাল কোর্সেও ছিল প্রায় আমাদের 92% পাশের হার ছিল, আমরা এই অ্যানালাইসিস ভিত্তিতে পড়ানোর কারণে। কারণ আমরা চাই সবসময় ফিল্ডকে ফোকাস করা, অরিজিনকে ফোকাস করা, মানে যেটার মাধ্যমে ভিত্তি আমরা মানুষের মুখের কথায় বিশ্বাস না করে আমরা চেষ্টা করি হচ্ছে যে কাগজ কলম কি বলে, ডকুমেন্টস কি বলে, আমরা সেটার উপর বেশি ফোকাস করি। তো এইটা এখানে দেখি আমরা যে অ্যাডজাস্টিং এন্ট্রির কিভাবে প্রিভিয়াস ইয়ারে এসেছে, আমরা দেখেন জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স এগুলো দেখেন প্রচুর এসেছে। দেখেন আপনি এই যে এই মডিউল থেকে কিন্তু দেখেন আপনার প্রচুর প্রত্যেকবারই প্রায় আসে, এবং কোন কোন সময় একাধিক সেট আসে। তো সো এই চ্যাপ্টারটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। কারণ কি গুরুত্বপূর্ণ হওয়ার অনেকগুলো কারণ, যেহেতু এটা অ্যাকাউন্টিং এর ABC, তার মানে প্রাইমারি, সেহেতু এটা অনেক বেশি গুরুত্ব বহন করে। ঠিক আছে, তো এই জন্য এখান থেকে কোশ্চিন মাস্ট আসে, অথবা আসলে একাধিক সেটও আসে। আমাদের লাস্ট পরীক্ষাতেও একাধিক সেট এসেছে, 4 এবং 5 নাম্বার কোশ্চিন ছিল জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্সের। এরপরে চলে যাব আমরা মডিউল ডি তে। দেখেন মডিউল ডি হচ্ছে প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অফ ফর ডিফাইন্ড এন্টিটিস। বিভিন্ন প্রতিষ্ঠানের, যেমন মার্চেন্ডাইজ কোম্পানি আছে, সার্ভিস কোম্পানি আছে, সার্ভিস কোম্পানির মধ্যে যেমন আপনাদের ব্যাংক রয়েছে, মার্চেন্ডাইজ কোম্পানির মধ্যে যারা কেনা বেচা করে, তারপর ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে যেমন গার্মেন্টস রয়েছে, তারপর বিভিন্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েছে, এরপরে পার্টনারশিপ জয়েন্ট স্টক কোম্পানি রয়েছে, তারপরে ব্যাংক এবং আদার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে। এই যে প্রতিষ্ঠানগুলো আছে বা নন প্রফিট ওরিয়েন্টেড প্রতিষ্ঠান রয়েছে, গভর্নমেন্ট প্রতিষ্ঠান রয়েছে, এই প্রতিষ্ঠানগুলোর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার বিষয়টা এখানে বলা হয়। তো এখানে অনেকগুলো প্রতিষ্ঠানের কথা বলা হইলেও এখানে আসে শুধুমাত্র আপনার ম্যানুফ্যাকচারিং কোম্পানি যেটা বা কোম্পানির যেটা, সেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের পরীক্ষা আসে। পার্টনারশিপ ভুল ভবিষ্যতে একবার আসে, নাই বললেই আসে, না বললেই চলে। তো দেখেন এটা হচ্ছে প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটা হচ্ছে লাস্টের দিকের চ্যাপ্টারই ছিল, কিন্তু এইটা আগে না, এইটা শিখতে হবে তারপর না এর অ্যানালাইসিস। কিন্তু মডিউল বি তে করেছে কি এইটার অ্যানালাইসিসই আগে দিয়েছে, আগে না এটা প্রিপেয়ার করতে হবে তারপরে না অ্যানালাইসিস করতে হবে। তার মানে মডিউল ডি টা আমরা আগে করাবো, এরপরে মডিউল বি করাবো, কারণ মডিউল ডি না পারলে আপনি মডিউল বি টা পারবেন না। তো এই জন্য আপনার মনে করবেন না যে আমরা মডিউল বি কে ছেড়ে দিয়ে কেন মডিউল ডি তে গেলাম, কারণ উই নো বেটার বিকজ উই আর ওয়ার্কিং অন দ্য অ্যাকাউন্টিং অ্যাবাউট মোর দেন 15 ইয়ার্স। আমরা অ্যাকাউন্টিং এর সাথে লেগে আছে 15 থেকে 20 ইয়ার্স প্রায়। তো এতদিন ধরে যেহেতু লেগে আছে, আমাদের ধারণা আছে যে মানে কোনটার পরে কোনটা করতে হবে, এই জন্য আমরা এই সিকোয়েন্সটা মেনটেন করার চেষ্টা করি। তো এটা হচ্ছে বিষয়। তো এখানে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসটা ধরনটা কেমন হয় সেটা আমরা অনেকেই জানি, আপনারা আপনাদের কোম্পানিতে আপনাদের ব্যাংকেও রয়েছে। তো সেটা দেখেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এরকম ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে পারবে এবং একটা ব্যালেন্স শিট করতে বলবে। এটা আপনার ছিল লাস্ট ডিসেম্বরের 2018 কোশ্চেনটা ছিল। এটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আমরা করবো। এটা সবসময় কম্পালসারি হিসেবে পরীক্ষার হলে আসে, এবং এটা আমরা সবসময় ডিফিকাল্টি লেভেল দিয়েছি ডিফিকাল্ট, এবং এটা সবচেয়ে ডিফিকাল্ট একটা চ্যাপ্টারের মধ্যে এটা। তো আমরা এটার আবার সিস্টেমেটিক ওয়েতে স্টেপ বাই স্টেপ অ্যাকাউন্টিং সাইকেলের মাধ্যম দিয়ে যেহেতু যাব, সেহেতু আমাদের কাছে এটা ডিফিকাল্ট থাকবে না, কিন্তু এটা ডিফিকাল্টি লেভেলে আমরা ডিফিকাল্ট রেখেছি। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু সবসময় কম্পালসারি হিসেবে আসে। আমরা প্রিভিয়াস ইয়ারের ফ্রিকোয়েন্সি রিভিউটা দেখে নিই, দেখেন কখন এসেছে, বিভিন্ন সময়ে এসেছে, এবং এসেছে কি কম্পালসারি হিসেবে। তার মানে যে কম্পালসারি একটা সেট আসে সেটা তিনটা জায়গা থেকে আসতে পারে, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, এবং আরেকটা আছে আমরা পরবর্তীতে দেখাবো যেটাকে বলা হয় ওয়ার্কশিট।
যেটা লাস্ট কোশ্চিনে এসেছিল। এইটা আমরা চলে আসছি ওয়ার্কশিটে। ওয়ার্কশিটেও দেখা যাচ্ছে যে ওয়ার্কশিটটাও দেখেন, এটা হচ্ছে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ওয়ার্কশিট এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, তিনটা হচ্ছে একই সুতোই গাঁথা সাবজেক্ট, মানে চ্যাপ্টার। সো আমরা এটা সিরিয়ালে তখন করাবো যাতে আপনাদের এই সিরিয়ালে গোছানো প্রিপারেশনটা হয়। এটাকে আমরা ডিফিকাল্টি লেভেল আমরা মিডিয়াম রেখেছি, কারণ এটা অঙ্কটার সাইজটা বড়, বাট অঙ্কটা অনেক সহজ, মানে কম্পারেটিভলি সহজ, এবং অঙ্কে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম। আমরা এবার কিন্তু পরীক্ষা যেদিন হয়েছিল, পরীক্ষার পরপরই কিন্তু আমরা এই কোশ্চিনের পরীক্ষা শেষ হওয়ার আধা ঘন্টা পরেই আমরা কিন্তু এই কোশ্চিনের সলিউশনটা দিয়েছিলাম, আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যেই। আপনাদেরকে মেইল করেছিলাম অনেকের কাছেই, যে কোশ্চিনটা কতটা সহজ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম, যে এতটা আপনারা যদি বুঝে করাতে পারেন। আমরা অবশ্যই আমরা প্রিপেয়ার করবো, কারণ আমাদের যারা স্টুডেন্ট ছিল গতবার তারা মোটামুটি সবাই ওয়ার্কশিট পেরেছে। একটু যেমন একটা, যেমন 50 টাকার একটা গরমিল ছিল, এটা অনেকে ওই ইয়ে করে দিয়ে এসছে, সাসপেন্ড অ্যাকাউন্ট করে দিয়ে এসছে, অনেকে আবার ওইটাকে ধরে অ্যাডজাস্ট করে দিয়েছে। তো সেটা আমাদের ওইটা হয়ে গিয়েছে, এই হচ্ছে বিষয়। এখন এই যে 60 টাকার একটা ফিগার আছে, এখানে আসলে 60 হবে না, এটা 500 সরাসরি কমপ্লেন একটা অ্যামাউন্ট হবে, যেটা এটা একটা বই থেকে তুলে দিয়েছে। এটা আমরা জানি কিন্তু কোথা থেকে দেয়, এটা যেমন দিয়েছে হচ্ছে যে আপনার একটা বই থেকে তুলে দিয়েছে, সেটা আমরা চেষ্টা, তো আমরা জানি যে কোন কোন সোর্স থেকে আইবিবির কোশ্চিন গুলো হয়, আমরা সেভাবে আপনাদেরকে প্রিপারেশন দেওয়ানোর চেষ্টা করি। এটা হচ্ছে বিষয়। তো আমরা এই ওয়ার্কশিট করার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা, যেহেতু এটা কম্পালসারি হিসেবে আসে, আমাদের অবশ্যই জানতে হবে, পরীক্ষা হলে করতে হবে, কিন্তু এই ওয়ার্কশিট যেন অন্য কোনো চ্যাপ্টারের ক্ষতি না করে, অন্য কোনো সেট কোশ্চিন অ্যান্সারের ক্ষেত্রে যেন বাধা হয়ে না দাঁড়ায়, সেটা আমাদের মাথায় রাখতে হবে। যেন এটা এমন ভাবে টাইম কনজিউমিং করে না ফেলে যে 1.5 ঘন্টা একটা কোশ্চেনের পিছনেই শেষ। তো আপনারা সেটা মাথায় রাখবেন, কারণ ওয়ার্কশিট যদি স্টেপ বাই স্টেপ করলে, এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা সাইক্লিক্যাল স্টেপ রয়েছে, এটা স্টেপ বাই স্টেপ করা যায়। স্টেপ বাই স্টেপ করলে এখানে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে এবং খুব স্বল্প সময়ে অঙ্ক হয়ে যায়। তো আমরা ওই স্টেপ গুলোর মাধ্যম দিয়ে আপনাদেরকে শেখাবো, যাতে আপনারা খুব সহজে এটা বুঝতে পারেন, এবং এই স্টেপ ফলো করার মাধ্যমে যে আপনারা অঙ্কটা করেন, তাহলে আপনাদের 35 মিনিট থেকে 40 মিনিটের মধ্যে এই বড় অঙ্কটাও করা সম্ভব হবে। এটা আপনাদের দৃষ্টিকোণ থেকে বলছি, আমার দৃষ্টিকোণ থেকে বলছি না। আমার 20-25 মিনিট লাগবে, আপনাদের বা 30 মিনিট লাগবে, আপনাদের 40 মিনিট লাগবে হাইস্ট। এবং একসময় আপনারা আমাদের চেয়ে ক্যালকুলেটর বা অন্যান্য কার্যক্রমে আরো বেশি ফাস্ট, আপনারা আরো তাড়াতাড়ি হয়তো ভবিষ্যতে করতে পারবেন। কিন্তু এটার মাথায় রাখতে হবে, এটা কিন্তু সাইজে একটু বড়, আমাদের যেন কোনোভাবেই এই অঙ্কের ক্ষেত্রে 1 ঘন্টার বেশি টাইম ক্রস না করে যায়, এটা আমাদের মাথায় রাখতে হবে পরীক্ষার হলে। আমরা দেখি প্রিভিয়াস ইয়ারে এটা কেমন পরিমাণে এসেছে। এটা দেখেন লাস্ট ইয়ারে এসেছে, 2020-এ এসেছে, এবং জুনের 18 এসেছে, ডিসেম্বরের 17ই ডিসেম্বরে এসেছে। তো 17 ডিসেম্বরে এসেছে। তো এই দেখেন সবগুলোতে জায়গাতে এটা কম্পালসারি হিসেবে আসে। তো আমাদের এটা কম্পালসারি হিসেবেই শিখতে হবে, স্কিপ করার কোনো সুযোগ নাই। তার মানে আমাদের ওয়ার্কশিট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনস, আর হচ্ছে অ্যানালাইসিস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, এই তিনটা বিষয়টা আমাদের কম্পালসারি হিসেবে শিখতে হবে। আপনাদেরকে একই লাইনে একই সুতোয় গাঁথা এই তিনটা অঙ্ক আমরা একই সাথে আপনাদের শিখাই দিব। আচ্ছা, এরপরে রয়েছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট 5টা এলিমেন্টস নিয়ে গঠিত অ্যাজ পার IAS 1। IAS 1 এ বলে দেওয়া হচ্ছে যে প্রিপারেশন এন্ড প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটা IAS 1 একটা অ্যাকাউন্টিং এর স্ট্যান্ডার্ড, এটা ভবিষ্যতে আপনারা সব জেনে যাবেন। ওই IAS কে বাংলাদেশের কনসেপ্টে যখন যে IAS টা বাংলাদেশে অ্যাকসেপ্ট হয়, সেটাকে বলা হয় BAS, মানে বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। তো এইটার ক্ষেত্রে দেখেন যে এই IAS এর 5টা এলিমেন্টস, অ্যাকাউন্টিং এর 5টা, মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের 5টা এলিমেন্টস এর মধ্যে একটা এলিমেন্ট হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ঠিক আছে, এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, এটা সবচেয়ে বড় এর পজিটিভ দিকটা হচ্ছে যে এইটা আপনার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর একটা মেজর চ্যাপ্টার। এটা যেমন ফার্স্ট পার্টে আপনার জাইবিবেও যেমন আসে, AFS এ আসে, তেমনি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর খুবই ইম্পর্টেন্ট এবং প্রায় প্রতি বছরই আসে। এরকম একটা মেজর চ্যাপ্টার হচ্ছে আপনার এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। কিন্তু ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দেখতে অনেক সহজ, বাট এর মধ্যে অনেক কিন্তু থাকে, এবং ম্যাক্সিমাম মানুষই এই ক্যাশ ফ্লো ইজি মনে করে শুরু করে, বাট পরীক্ষার হলে করে আসতে পারে না এবং সলিউশন মিলাই আসতে পারে না। বাট আপনাদেরকে আমরা যখন স্টেপ বাই স্টেপ যাব, কারণ এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের পার্ট, মানে লাস্ট স্টেপের অঙ্ক। তাদের মানে আমাদের ক্যাশ ফ্লো করাইতে হলে শেষের দিকে করাইতে হবে, যখন আপনি বাকি অ্যাকাউন্টিং এর যে আরো 4-5টি স্টেপ আগে আছে, জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টিং এন্ট্রি, এইগুলো করে আসার পরে তখন আমাদের ওই স্টেপগুলো জানার পরে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করার পরে আমরা ক্যাশ ফ্লোতে যাব। তাহলে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা যেহেতু ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ব্যতিক্রম নিয়মে করাই, ব্যতিক্রম নিয়ম বলতে আমরা একেবারে
যে অ্যাকাউন্টিং এর মূল নিয়ম জার্নাল লেজারের মাধ্যম দিয়ে, মানে জাবেদা খতিয়ানের মাধ্যম দিয়ে আমরা সেই পদ্ধতিতে করাই, যাতে আপনার ভুল হওয়ার সম্ভাবনা 98% আপনার কমে যায়। সো আপনারা চেষ্টা করবেন ক্যাশ ফ্লোটা, এই জন্য আমরা ডিফিকাল্টি লেভেল দিয়েছি ডিফিকাল্ট, কারণ এই ক্যাশ ফ্লোটা 70 থেকে 80% ব্যক্তি এই ক্যাশ ফ্লোটা মিলাই আসতে পারে না, অনেক সহজ মনে করে শুরু করে বাট মিলাই আসতে পারে না। বাট যদি আপনি জার্নাল লেজার মানে জাবেদা খতিয়ান এই প্রসিডিওর ফলো করে করেন, যেটা আমরা সবসময় ওই পদ্ধতি থেকে এনকারেজ করি, তাহলে আপনার 98% আপনার ইরর হওয়ার সম্ভাবনা কমে যাবে। যদিও এতে সময় আগের চেয়ে 10% বেশি খাবে, কিন্তু এই 10%-এর কারণে আপনি অঙ্কের নিশ্চয়তা 100% হয়ে যাবে। তাহলে ভুল যদি না হয় তাহলে কিন্তু আপনি অন্য কোশ্চেনে যে আগাতে পারবেন। কিন্তু যদি আপনি এই তাড়াহুড়ো করে এলোপাথারি নিয়মে করতে যান, যেটা অ্যাবাউট 90%-এর বেশি স্টুডেন্ট এই এলোপাথারি নিয়মে করে, যেটার মাধ্যমে ম্যাক্সিমাম টাইমে অঙ্কটা ভুল হয়, দুই একটা টাইমে মিলে যায়। তো এই জন্য আমরা ওই সিস্টেমেটিক প্রসিডিওরটাতে আপনাদের করাবো। তো এটা হচ্ছে বিষয়। এরপরে আমরা দেখি যে এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা ফার্স্ট পার্টে মানে জাইবিবের এএফএস এ কেমন পরিমাণ এসেছে, এটা মাঝে মাঝে এসেছে। তার মানে আমরা ক্যাশ ফ্লোটা শিখবো ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের উভয়ের কথা চিন্তা করে মনোযোগ দিয়ে শিখবো, ঠিক আছে? এটা আমরা এইভাবে শিখবো। এরপরে রয়েছে আমাদের মডুল ই। মডুল ইতে রয়েছে অ্যাকাউন্টিং ফর অ্যাসেট। অ্যাকাউন্টিং ফর অ্যাসেট এটাও কিন্তু আসা উচিত ছিল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের আগে, কারণ এখানেও রয়েছে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যে অ্যাকাউন্টিং এর যে অ্যাসেট গুলো থাকবে, কারণ অ্যাকাউন্টিং একটা ইকুয়েশন আছে এ ইজ ইকুয়াল টু এল প্লাস ওই, এটা আমরা বিস্তারিত আপনাদের দেখাবো, সমস্যা নেই। তো ওখানে অ্যাসেটের যে বিষয়গুলো দেখানো হয়েছে এগুলো প্রথমের দিকে এখানকার বিষয়গুলো জানতে হয়। তো এখানে দুইটা বিষয় একটা আছে, দেখেন অ্যাসেটের মধ্যে দুই প্রকারের আছে, একটা হচ্ছে কারেন্ট অ্যাসেট আর একটা হচ্ছে ফিক্সড অ্যাসেট। কারেন্ট অ্যাসেটের মধ্যে থাকে সাধারণত ইনভেন্টরি ভ্যালুয়েশন থাকে, এখানে বিভিন্ন মেথড ফলো করা হয়, ফিফো লিফো এভারেজ। তো এই মেথড গুলো এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ, যে যেমন এখানে এই মেথড থেকে কিন্তু কোশ্চেন গুলো আসে, যেমন এই যে ইনভেন্টরি ভ্যালুয়েশনের যে মেথড রয়েছে পিরিয়ডিক পারপিচুয়াল, এইটা একটা বিষয়, আর একটা হচ্ছে যে ক্লোজিং ইনভেন্টরির মূল্য নির্ধারণ, এই তিনটা পদ্ধতির মাধ্যম দিয়ে, ঠিক আছে? তার মানে আর এর পাশাপাশি থাকে অ্যাকাউন্ট রিসিভেবলের অঙ্ক মাঝে মাঝে থাকে, কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবলের অঙ্কটা কম আসে, ফ্রিকোয়েন্সিটা কম থাকে। তার মানে আমাদের এখানে ইনভেন্টরি ভ্যালুয়েশন জিনিসটা আমাদের এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং ইনভেন্টরি ভ্যালুয়েশনের যে মেথড গুলো আছে ইনভেন্টরি ভ্যালুয়েশনের ক্লোজিং ইনভেন্টরি ভ্যালুয়েশনের, সেটা হচ্ছে লিফো ফিফো, এই নামগুলো আপনাদের কাছে অনেক সময়, এই যে আপনারা ব্যাংকেও অনেক সময় বিজ্ঞাপন দেন যে আগে আসলে আগে পাবেন, এই ভিত্তিতে সেবা দেওয়া হচ্ছে, এটা কিন্তু আসছে কনসেপ্টটা কিন্তু এই লিফো ফিফো থেকেই, ঠিক আছে? এই হচ্ছে এই কারেন্ট অ্যাসেট। এরপরে রয়েছে ফিক্সড অ্যাসেটের অঙ্ক, এখান থেকে আসে ফিক্সড অ্যাসেটের বিষয়টা, যেখান থেকে আসে অঙ্কটার সাধারণত আসে অঙ্কটার নেম হচ্ছে ডেপ্রিসিয়েশন, বিভিন্ন মেথডে ডেপ্রিসিয়েশনের বিষয়টা এখানে চলে আসে, ঠিক আছে? ডেপ্রিসিয়েশনের যে মেথড গুলো আছে সেটা এখানে সাধারণত দেখা যায়, ঠিক আছে? তো আমরা চেষ্টা করবো যে এই যে ডেপ্রিসিয়েশনের মেথড গুলো আমরা এখান থেকে জানবো, ঠিক আছে? এরপরে এটাও গেল। এখন এখানে আমরা দেখবো যে এর কোশ্চেন প্যাটার্নটা প্রিভিয়াস টাইমে এর কোশ্চেন প্যাটার্নটা কেমন ছিল, এবার একটু আমরা এখানে জানবো যে কোশ্চেন প্যাটার্নটা এখানে এই চ্যাপ্টারে কেমন ছিল। যেমন দেখেন আমরা ডিসেম্বর 2019-এর কোশ্চেনটাই নিয়েছি, দেখুন এখানে এটা ফিফো লিফো মেথডে ইনভেন্টরি ভ্যালুয়েশনটা ছিল, ঠিক আছে? ফিফো লিফো মেথডে ইনভেন্টরি ভ্যালুয়েশন, এই অঙ্কটা খুবই সহজ, আমরা ডিফিকাল্টি লেভেল দিয়েছি দেখেন ইজি, কারণ এটা সবচেয়ে ইজি পার্টের মধ্যে একটা, কারণ এখানে এই আসা যাওয়ার পার্থক্যটা বিয়োগ করলেই ভ্যালুয়েশন পাওয়া যায়, মানে কোনো একটা বিষয়ে আপনার কাছ থেকে কত চলে গেল কত আসলো এর মাঝখানের যে ডিফারেন্সটা থাকবে, তার মানে মালামাল কতটুকু চলে গেল মালামাল কতটুকু আসলো, এর মাঝখানে যে ডিফারেন্সটা ওইটাই আপনার ক্লোজিং ইনভেন্টরি, ওইটা ভ্যালুয়েশন করাটা এখানে দেখানো হয়। তো খুবই সহজ, আমরা বাস্তবিক যে নরমালি যোগ বিয়োগ কোনো কিছু দেওয়া নেওয়ার মধ্যে দিয়ে যে প্যাটার্ন গুলো করে থাকি সেটাই এখানে কভার করে ফেলে, বেসিক নলেজের মাধ্যমে কভার করে, সেজন্য এটাকে আমরা দিয়েছি ইজি। আমরা ক্যাটাগরাইজ করেছি ইজি মিডিয়াম ডিফিকাল্ট, এটার মূল কারণটা হচ্ছে যে পরীক্ষার হলে আপনার যদি যেহেতু সব সেটি প্রায় সমান মার্কস কভার করে, আপনারা ইজিটাকে আগে চয়েস করে আগে করবেন, এরপরে ডিফিকাল্ট গুলোতে মিডিয়াম গুলোতে হাত দেবেন, তারপর ডিফিকাল্ট গুলোতে হাত দেওয়ার চেষ্টা করবেন। তবে ডিফিকাল্ট গুলো সাধারণত অনেকগুলো ডিফিকাল্ট আছে কম্পালসারি হিসেবে আসে, সেটা তো অবশ্যই করতে পারে, যেগুলো ডিফিকাল্ট কম্পালসারি হিসেবে আসে না আমরা পরীক্ষা হলে চেষ্টা করবো সেগুলোতে হাত না দেওয়ার, ঠিক আছে? কারণ আমাদের তো সবগুলো সেটি অ্যান্সার করতে হবে না। আচ্ছা দেখি ইনভেন্টরি থেকে দেখেন অঙ্কগুলো কিভাবে আসে, দেখেন ইনভেন্টরি থেকে প্রায় প্রতি বছর অঙ্ক এসেছে, প্রায় প্রত্যেক বছর অঙ্কটা এসেছে, আমরা ফ্রিকোয়েন্সি দেখতে পাচ্ছি যে প্রায় প্রতি বছরে অঙ্কটা এসেছে। সো যেহেতু প্রতি বছর আসে তাহলে আমাদেরকে প্রিপারেশনটা আবার সহজ এবং প্রতি বছর আসে, সো আমাদেরকে সেইভাবে গুরুত্ব দিয়ে করতে হবে। সো আমরা
এই চ্যাপ্টারটা একটু মনোযোগ দিয়ে করবো আমরা, এটা সহজ চ্যাপ্টার এবং প্রথমের দিকে আমরা করাই দিব আপনাদেরকে। এরপরে এখানে আরেকটা অঙ্ক আসে কারেন্ট অ্যাসেটের মধ্যে, সেটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। এটা ডিফিকাল্টি লেভেল দিয়েছে আমরা ডিফিকাল্ট। এই অঙ্কটা একটু জটিলতা আছে, কিছু সময় সহজ কিছু সময় একটু জটিল, এই জন্য আমরা একটু ডিফিকাল্ট দিয়েছি, কারণ অনেক সময় এই অঙ্কটা একবারে অনেকেই করতে পারে না। তো আমরা যেগুলো ডিফিকাল্ট দিয়েছি সেগুলো আমরা আপনাদেরকে এনকারেজ করবো যে পরবর্তীতে করা, যে আমরা ডিসকারেজ করি সাধারণত না করার, তারপর যদি উপায় না থাকে তারপর লাস্টের দিকে করবেন। তো অ্যাকাউন্ট রিসিভেবলটা দেখেন খুব বেশিবার আসে নাই, মাত্র 2টা সালে এসেছে, ঠিক আছে। এরপরে আমরা যাব হচ্ছে যে ওই অ্যাসেটের আরেকটা পার্ট হচ্ছে কারেন্ট অ্যাসেটের পরে আছে ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেটের মধ্যে যে অঙ্কটা আসে সাধারণত সেটাকে বলা হয় ডেপ্রিসিয়েশন, ঠিক আছে, ডেপ্রিসিয়েশন অঙ্কটা, ঠিক আছে। ডেপ্রিসিয়েশন থেকে থিওরি এবং অঙ্ক থাকে, এটা আমরা লাস্ট ইয়ারের কোশ্চিন আপনাদের জুন 2020-এর কোশ্চিনটা আমরা নিয়েছি। তো এখানে দেখেন, এখানে আমরা ডিফিকাল্টি লেভেল দিয়েছি ইজি। এই অঙ্কটা আপনার করতে সর্বোচ্চ 20 মিনিট সময় লাগে এই অঙ্কটা করতে, যার ফলে কি হয় যে আপনার টাইম অনেকখানি সেভ হয়। আপনি এই টাইমটা সেভ করে অন্য কোর্সগুলোতে লাগাইতে পারবেন, অন্য অন্য সেটগুলোতে লাগাইতে পারবেন, মানে কাজে লাগাইতে পারবেন, এবং আপনার একটা ভালো অ্যান্সার করা পরীক্ষা হলে অ্যান্সার স্ক্রিপ্টটা ভালো করার একটা সুযোগ তৈরি করে দিবে এরকম চ্যাপ্টারগুলো, ইজি চ্যাপ্টার। তো ডেপ্রিসিয়েশনটা আমরা শেখাবো, এটা সহজ চ্যাপ্টার, আমরা শিখিয়ে দিব আপনাদেরকে। এখানে ফ্রিকোয়েন্সিটা আমরা যদি দেখি যে ডেপ্রিসিয়েশনের ফ্রিকোয়েন্সিটা কি, দেখেন ডেপ্রিসিয়েশন দেখেন প্রতি বছরই প্রায় এসেছে, একেতে সহজ, তারপরে প্রায় প্রতি বছরই এসেছে। সো আমরা এটাকে গুরুত্ব দিয়ে শিখবো, যে এই চ্যাপ্টারটা যত বেশি আসবে, যত ফ্রিকোয়েন্সিতে আসবে, আমরা সেই চ্যাপ্টারটা তত বেশি গুরুত্ব দিয়ে শিখবো। এরপরে রয়েছে মডুল এফ, এখানে আমি নাম দিয়েছি, এখানে গুজামিলি চ্যাপ্টার গুলো রয়েছে, এখানে কোনো স্পেসিফিকেশন নাই। আইবিবির এই জার্নাল রুলস ফর জার্নালাইজিং, এটা হওয়ার কথা ছিল প্রথম চ্যাপ্টার, সেটা প্রথমে কিছু নাম্বার দিয়েছে, সেখানের মধ্যে থেকে আবার এগুলোকে বের করে নিয়ে আসছে, কিন্তু এগুলো একটা গুজামিলি, এই জন্য আমি নাম দিয়েছি গুজামিলি চ্যাপ্টার, ঠিক আছে। এখানে গুজামিলি চ্যাপ্টার কয়েকটা এখানে রয়েছে। তো এখানে মেজর যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে যে আপনার ব্যাংক রিকনসিলিয়েশন, এরপরে হচ্ছে পেটি ক্যাশ। তো পেটি ক্যাশটা আসে না, ব্যাংক রিকনসিলিয়েশনটা মাঝে মাঝে আসে। এটার আমরা ডিফিকাল্টি দিয়েছি মিডিয়াম। এটা আমাদের লাস্ট জুনের 19-এ এই কোশ্চেনটা একটা কোশ্চেন এসেছিল, আমরা এই কোশ্চেনটা আপনাদের দেখেছি। কোশ্চেন প্যাটার্নটা এরকম, প্রিপেয়ারে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এটা আপনারা অনেকেই জানেন যে কোম্পানির অনেক সময় কোম্পানির বইয়ের সাথে আপনাদের ব্যাংকের বইয়ের ক্যাশ বুক এবং পাসবুকের মধ্যে একটা গরমিল হয়, এই গরমিলটা রিকনসাইল করাটাই হচ্ছে এই ব্যাংক রিকনসিলিয়েশনের কাজ। এটা আপনাদের ব্যাংকারদের জন্য অনেক বেশি সহজ একটা চ্যাপ্টার। তো আমরা মিডিয়াম লেভেলে দিয়েছি, কারণ অনেক সময় ইরোর হতে পারে। তো এই হচ্ছে বিষয়, আমরা এটা কোশ্চেন প্যাটার্ন দেখলাম। এটা ফ্রিকোয়েন্সিটা কেমন পরিমাণ এসেছে প্রিভিয়াস ইয়ারে, এটা আমরা দেখতে পারবো। আমরা দেখেন যে ব্যাংক রিকনসিলিয়েশনটা কেমন এসেছে, খুব বেশি বার এসে নাই, এবং কোশ্চেনটা আগে আসতো, এখন ইদানিং কালে কম আসে। তো চেষ্টা করব আমরা গুরুত্ব অনুযায়ী পরে করার, এটা চেষ্টা করব আমরা আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো আগে করব। এরপরেও আইবিবির আরেকটা জিনিস আমার কাছে খুব খারাপ লাগে, সেটা হচ্ছে যে তারা তাদের সিলেবাসের বাইরে থেকেও অনেক সময় কোশ্চেন করে, এই জন্য আমি এটাকে বলেছি আউট অফ সিলেবাস। তার মানে তাদের এএফএস সিলেবাসের মধ্যে নাই, ঠিক আছে, কিন্তু আবার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর সিলেবাসের মধ্যে রয়েছে। তো এএফএস সিলেবাসের বাইরে, যেমন একটা চ্যাপ্টার হচ্ছে যে সিভিপি অ্যানালাইসিস, কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস। এটা আপনাদের এখানে লাস্ট ইয়ারের কোশ্চেনেও এসেছে, যদিও সিলেবাসে নাই, দেখেন লাস্ট ইয়ারের কোশ্চেনেও এসেছে, এবং এটা প্রায়ই আসে। এটা এএফএস এর ক্ষেত্রে, মানে অ্যাকাউন্টিং এর ফার্স্ট পার্টের ক্ষেত্রে খুব ইজি, এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পার্টের ক্ষেত্রে যে মিডিয়াম ক্যাটাগরি, ঠিক আছে, এটা ভালো একটা মার্কস ক্যারি করে। তার মানে আমরা বলছি যে এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কোর্সটার ক্ষেত্রেও কিন্তু যেমন এটা একটা মেজর চ্যাপ্টার, তার মানে সিভিপি অ্যানালাইসিস শিখতে হবে আপনাকে ভালো করে, যাতে আপনি পরবর্তীতে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এও এটা একটা বাধ্যতামূলক সেট মতো থাকে। অনেক সময় 2টা, অনেক সময় 3টাও এই সিভিপি থেকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ আসে। সো আপনারা এই চ্যাপ্টারটা অটোমেটিক্যালি গুরুত্ব দিবেন, আপনার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এরও প্রিপারেশন হয়ে যাবে। তার মানে আপনি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আর হচ্ছে এই সিভিপি অ্যানালাইসিস, এইটা যদি আপনি আগে থেকে প্রিপারেশন নেন, এটা আপনার সেকেন্ড পার্টে যেও সহায়তা করবে। তো সিভিপি লাস্ট ইয়ারের যে আমরা জুন 2020-এর যে কোশ্চেনটা এসেছিল, মানে লাস্ট কোশ্চেনে একটা সহজ অঙ্ক এসেছিল, খুবই সহজ অঙ্ক। এইটা যদি আপনারা কেউ পারেন 15 মিনিটে অঙ্কটা হবে, 15 মিনিট এই অঙ্কটা আপনাদেরকে 15 মিনিটে করা সম্ভব। সো আপনাদের একটা ভালো মার্কস 15 মিনিটে কভার করা সম্ভব, এবং থিওরি আর হয়তো 10 মিনিট লাগবে বা 15 মিনিট লাগবে, 15-30 মিনিটে আপনি পুরো সেট অ্যান্সার করে দিয়ে আসতে পারবেন। তার মানে আপনার অন্য সেটের জন্য এটা টাইম সেভ হবে, এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর জন্য একটা প্রিপারেশন তৈরি হয়ে যাবে। এই হচ্ছে বিষয় ছিল। তো দেখেন ফ্রিকোয়েন্সিটা কেমন এসেছে, দেখেন এইটা কিন্তু
এই ব্রেক ইভেন অ্যানালাইসিস এটা ফার্স্ট পার্টের মানে অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সিয়াল সার্ভিসের কিন্তু একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, প্রায়ই আসে। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ প্রায়বারই তো আসে, কোনো কোনো বার 2 বার, কোনো কোনো বার 3 বারও আসে। এটা হচ্ছে বিষয়। এটা আমরা যে অ্যানালাইসিস গুলো দেখালাম এটাকে আমরা ইন এ নাটসেল বা অ্যাট এ গ্লান্স আমরা দেখাতে চাচ্ছি আপনাদের। দেখেন আমরা যেগুলো পার্ট পার্ট করে দেখাইলাম, আমরা এটা অ্যাট এ গ্লান্স আপনাদের দেখালাম। বিভিন্ন ওয়েবসাইটের গ্রুপে দেখবেন আমাদের এই পেজটা শেয়ার করা আছে। আমাদের এটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস আমরা কল্যাণার্থে অনেকের কাছে শেয়ার দিয়ে দিয়েছি। তো দেখেন এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসটা দেখেন আমাদের এখানে যে আমরা যে অ্যানালাইসিসটা দেখালাম সেই অ্যানালাইসিস গুলো এখানে আবার একসাথে করে দিয়ে দিয়েছি অ্যাজ এ সামারি অ্যাট এ গ্লান্স। আপনার তাহলে বুঝতে পারবেন যে অ্যাট এ গ্লান্সে বুঝতে পারবেন আপনার কোন কোন প্রস্তুতিগুলো নিতে হবে, কোন কোন চ্যাপ্টারগুলো কম্পালসারি হিসেবে আসে। কম দিয়ে আমি এখানে কম্পালসারি বুঝিয়েছি। থিওরিটা কেমন পরিমাণে আসে, শর্ট নোটটা বাধ্যতামূলকভাবে প্রত্যেকবারই আসে। এই যে ডেপ্রিসিয়েশন এখানে দেখেন এক সামারিতে দেওয়া আছে, আপনারা দেখে প্রিপারেশন নিতে পারবেন এবং আমরাও এই গুরুত্ব অনুযায়ী আপনাদেরকে প্রিপারেশন বা প্রস্তুত করব আপনাদেরকে। আমাদের টার্গেট আপনাদেরকে পাস করা, কোনো ভাবে এড়িয়ে যাওয়া না। আপনারা যত বেশি পাস করবেন তত আমাদের প্রতিষ্ঠানের সুনাম হবে এবং আমাদের সার্থকতা তৈরি হবে। সো আপনারা চেষ্টা করবেন ক্লাসে মনোযোগী হওয়ার এবং ক্লাসে অ্যাটলিস্ট সুযোগ যদি থাকে আপনারা খাতা কলম নিয়ে বসবেন। কোনো বিষয় যদি বুঝতে না পারেন ওখানে আমাদের কোশ্চিন করবেন, তারপরেও না বুঝতে পারলে খাতায় লিখে রাখবেন, পরবর্তীতে ভিডিও দেখে রিভিউ করে নেবেন। তো এটা হচ্ছে আমরা দেখাইলাম অ্যানালাইসিস, আমরা দেখাইলাম। এরপরে আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং আমরা চেষ্টা করেছি আপনাদেরকে মানে ভবিষ্যতে যেভাবে পূর্বে যেভাবে এসেছে পূর্বের কোশ্চিন অ্যানালাইসিস গুলো একবারে হাতে কলমে আপনাদেরকে দেখাইলাম। আপনাদের সবাইকে অনেক অসংখ্য এবং অনেক অনেক ধন্যবাদ। আপনারা আপনাদের যদি কোনো কোশ্চিন থাকে এখন আপনাদের কোশ্চিন করতে পারবেন। আপনার যদি কোনো কোশ্চিন থাকে আপনার কোশ্চিন রেইজ করেন, আমি আপনাদেরকে আনমিউট করে দিচ্ছি এবং কথা বলার সুযোগ করে দিচ্ছি। আপনাদের কাছ থেকে বেশি বেশি কোশ্চিন পেলে আমি উপকৃত হব এবং আমি খুশি হব এইটা ভেবে যে আপনারা ক্লাসটা হয়তো মনোযোগ দিয়ে করছেন, আপনারা ঘুমিয়ে পড়েন নাই, কারণ আপনারা ঘুমানোর মতো ব্যক্তিও না। ঠিক আছে, সো একটু আমরা চেষ্টা করব আমরা এখন একটু যাতে মনোযোগ দিয়ে আমরা ক্লাসগুলো করব। একটু আমরা আপনাদেরকে পারমিশন দিয়ে দিচ্ছি, আপনারা কোশ্চিন করবেন এবং আমাকে যত বেশি কোশ্চিন করবেন তত আমার জন্য আপনাদেরকে দেখানো সহজ হবে বা বোঝানো সহজ হবে। আপনাকে যে যা বলতে চান একটু। আচ্ছা, একজন আমাকে কোশ্চিন করেছেন 1 2 3 বলতে কি বোঝাচ্ছেন? 1 2 3 বলতে বোঝানো হচ্ছে যে কত নাম্বার সেট এসেছে। ঠিক আছে, কত নাম্বার সেট এসেছে আমরা আবার একটু যাই, আমরা দেখাই দিই একটু যে কত নাম্বার সেট এসেছে। মানে আপনাদেরকে সহজ করার জন্য অ্যানালাইসিসটা খালি করলেই হবে না, এটা যেন বাস্তবিকতা থাকে। এই যে 1 2 3 মানে 1 2 3 নাম্বার সেট থিওরি থেকে আসছে। এই যে 2020 সালের কোশ্চেন যদি আমরা রিভিউ করে দেখেন আমরা তাহলে দেখতে পারবো যে যে 1 2 3 আসছে থিওরি থেকে, 1 2 3 আসছে থিওরি থেকে। ঠিক আছে, 6 নাম্বার আসছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস থেকে। তারপরে জার্নাল লেদার ট্রায়াল ব্যালেন্স থেকে আসছে 4 আর 5 নাম্বার সেট। তারপরে ব্রেক ইভেন পয়েন্ট থেকে আসছে 8 নাম্বার সেট। তারপরে ডেপ্রিসিয়েশন থেকে আসছে 7 নাম্বার সেট। ওয়ার্কশিট থেকে আসছে 9 নাম্বার সেট। আর নোট দেওয়া আছে 10 নাম্বার সেটে। এটা হচ্ছে আপনাদের কোশ্চেনের অ্যান্সার। আর কেউ কিছু বলতে থাকলে চাইলে বলেন, কোশ্চেন করেন, সমস্যা নেই, আমি কোশ্চেনের অ্যান্সার দিতে খুশি হব আপনাদের কোশ্চেন পাইলে। স্যার অনেক প্রশ্নই ছিল কিন্তু আপনার লেকচারে সবগুলো উঠে আসছে আসলে। আচ্ছা, আমি অ্যানালাইসিস এমন করে করার চেষ্টা করেছি যাতে আপনারা হতাশ হয়ে যাবেন না, কোনটা আগে ধরবো কোনটা আগে বলবো এটা নিয়ে হতাশ হয়ে যাবেন না। আমরা সিস্টেমেটিক ওয়েতে আপনাদেরকে পড়াই দিব এবং আপনারা লাস্টে একটা ভালো প্রিপারেশন পাবেন এবং আমরা যেন গতবার 84% ছিল এবার যেন আমাদের মোর দেন 90% যেন পাশের আর হয়, এটা আমাদের টার্গেট। আমাদের টোটাল কয়টা ক্লাস হইতে পারে স্যার? এক ক্লাস হতে পারে 18 থেকে 20টা। কিভাবে? আমাদের তো জুলাইতে পরীক্ষা, তাহলে 18 থেকে 20টা কিভাবে হবে? আমাদের প্রত্যেক সপ্তাহে 2টা ক্লাস হবে, এই সপ্তাহে শুধুমাত্র একটা করে হবে। আমরা 9টা আমি যদি জুন মাসে ধরেন যে আর জুন মাসে ক্লাস হবে তো হইছে কয়টা? 8টা আমরা ম্যাক্সিমাম। স্যার 9টা সপ্তাহ পাবো স্যার, আমরা 9টা সপ্তাহ পাবো। 9টা সপ্তাহ পাবো, 9টা সপ্তাহে আমরা 9 দুগুণে 18টা ক্লাস রেগুলার। এর মধ্যে এই সপ্তাহে শুধু আমাদের একটা হচ্ছে, তার মানে 17টা ক্লাস আমাদের রেগুলার টাইম আছে। বুঝতে পেরেছেন স্যার? থ্যাংক ইউ। আচ্ছা।
স্যার শর্ট কোশ্চেন গুলোর ব্যাপারে হ্যাঁ, শর্ট নোটের ব্যাপারে থাকবে। আপনাদের দেখেন আমাদের ফেসবুক গ্রুপ পেজ বা বিভিন্ন গ্রুপে আমাদের শর্ট নোটের সাজেশন দেখবেন দেওয়া আছে। ওই শর্ট নোট গুলো সব সাজেশনের অ্যান্সার গুলো আপনারা পাবেন। সাজেশন করা শর্ট নোট গুলো সবগুলো অ্যান্সার আপনারা পাবেন। আপনাদেরকে আমরা সবসময়, আমাদেরকে অনেকে অফার করে অনেক প্রাইস দিয়ে যে আমরা শুধু ডকুমেন্টস নিব, আমরা কিন্তু তাদেরকে ডিসঅ্যালাউড করি। কারণ হচ্ছে যে আমাদের ইটস নট এ টোটালি প্রফিট ওরিয়েন্টেড অর্গানাইজেশন, এবং আমরা সেই জন্য চেষ্টা করি যে কোয়ালিটিফুল ডকুমেন্টস বাট উইথ মেইনটেইনিং সিস্টেম। বুঝতে পেরেছেন? স্যার এই যে practice-এর ওভারভিউ অফ জন্য প্রিভিয়াস কোনো- কোশ্চেন, জি স্যার জি জি স্যার ওভারভিউ অফ প্রিভিয়াস কোশ্চেন এটা কি আমাদের মেইলে দেওয়া হবে? এই যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের অ্যানালাইসিস, জি 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 এটা কি আমরা পাবো? হ্যাঁ আপনাদের জন্য তো এটা তৈরি করা। এটা আমি নিয়ে তো আর মানে স্যার ঠিক আছে। রান্না করে খাবো না বা দুধ দিয়ে ভিজাই না খাবো উনি না। বলছে মেইল করবেন নাকি হ্যাঁ, স্যার? এটা কি- আমাদের প্রত্যেকটা ডকুমেন্ট যেগুলো ক্লাসে দেখানো হবে সবগুলো আপনাদের মেইল করা হবে। তাহলে কি যদি মেইল আপনাদের করবেন না করি, তাহলে ভিডিওটা আপনার এখন- ক্লাসের ভিডিও দেখে আপনার ভিডিওটাকে Hello? মেইল করবেন নাকি স্যার? ভিডিওটাকে মেইল করবেন হ্যাঁ ক্লাসের ভিডিও ভিডিওটা সহ, ক্লাসের ভিডিও সহ। আমরা তো সবসময় আপনাদের বলে আসছি আমাদের ক্লাসের ভিডিও সহ আমরা ক্লাসে যে ম্যাটেরিয়ালস পড়ানো হবে। কারণ ভিডিও দিলেও আপনার যদি ম্যাটেরিয়ালস না দিয়ে আপনারা পারবেন না, আবার ম্যাটেরিয়ালস দিলাম ভিডিও দিলাম না, তাহলেও আপনাদের সমস্যা হবে। তো সেই জন্য আমরা সবই দিব, এবং এটা আমাদের প্রক্রিয়া, এটা আমাদের সার্ভিসিং এর একটা প্রক্রিয়া এটা। স্যার